এখন অনলাইনে গেলেই একটা নতুন করে একটা ইনজুরির খবর চলে আসে। প্রতিদিনই কোনো না কোনো প্লেয়ার ইনজুর হচ্ছেন। বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে। এখন দেখেন লাস্ট ম্যাচে যখন টটেনহামের ম্যাচটা হলো, টটেনহাম ম্যাচ জিতছে 2026 সালে তাদের প্রথম জয়। কিন্তু ইট দিস উইন কামস উইথ দ্য কস্ট অফ জাভি সিমন্স। দেখেন জাভি সিমন্সের অ্যাঙ্গেল ছিঁড়ে হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। তো হি মাইট বি আউট ফর হোল সিজন। অবশ্যই হচ্ছে তো অবশ্যই, বাট ওয়ার্ল্ড কাপও হয়তো বা তারা মিস হয়ে যেতে পারে। ওয়ার্ল্ড কাপ পটেনশিয়ালি মিস হয়ে গেছে বলা যায়। তো এটা এটা একটা বিগ ব্লো ফর নেদারল্যান্ডস। তো তারা এটা এখন জাভি সিমন্স নেদারল্যান্ডস এর অনেক কি প্লেয়ার্স এর মধ্যে একজন, সে আবার এখন ইনজুর্ড। তো ওয়ার্ল্ড কাপ না খেলাটাই তার জন্য এখন সবচেয়ে ক্লোজেস্ট থিং, যে সে হয়তো ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। এরকম ইনজুরি গুলো দেখে রিসেন্ট টাইমসে প্রতিদিনই ম্যাচ হলেই একটা না একটা ইনজুরি ক্রাইসিস দেখা যাচ্ছে। আহ, তো আম, জানি না এই ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে এবং সিজন শেষ হতে হইতে কি হয় না হয় এখানে। তো এটা ছিল আজকে একবার লেটেস্ট একটা খবর। আর যেহেতু আরো অনেক নিউজ আছে, অনেক ইনজুরি আছে, বাট এগুলো সে বড় ইনজুরির মধ্যে, বড় বড় প্লেয়ারের ইনজুরির মধ্যে একটা প্লেয়ারের যে তার যার ওয়ার্ল্ড কাপ খেলা মোটামুটি অনিশ্চিত বা শেষ হয়ে গেছে বলা যায়, খুব খুব কম, বা ওই যে 1% চান্সের মতো। আর এরপর আসেন দেখেন আপনার লা লিগা সেগুন্দা ডিভিশনে। এখানে কিন্তু একটা অন্যরকম সুতোর একটা বিষয় হয়ে গেছে। যদিও রিয়াল জারাগোজার যে গোলকিপার, সে কিন্তু প্রথম একটা রেড কার্ড খাইছিল অপোনেন্টের প্লেয়ারকে ধাক্কা দেওয়ার জন্য। পরে চিন্তা করলো যখন রেড কার্ড খাইয়ে গেছি, তখন একটা কাজ করি, সেটা মেরে দিয়ে আসছি ঠিক মতো। তো গিয়ে সে ঘুষি দিল। এখন এর কনসিকুয়েন্সেস কি হয় সেটা দেখার বিষয়। হয়তো কয়েক ম্যাচের ব্যান খাইতে পারে, আরো অনেক বড় শাস্তি আসতে পারে। দেখা যাক সেটা কি হয়, এটা দেখা যাক। এছাড়া আহ, যদি আসি ট্রান্সফার মার্কেটে, ট্রান্সফার মার্কেটটা আপাতত বার্সেলোনাই গরম করে রাখার চেষ্টা করতেছে, রিউমার্স এন্ড এভরিথিং এগুলো দিয়ে। যেমন লেটেস্ট নিউজ হচ্ছে বার্সেলোনা অ্যাথলেটিকো সরি আপনার জুলিয়ান আলভারেজের এজেন্টের সাথে ইনটক্সে আছে, এবং তারা চেষ্টা করতেছে যে জুলিয়ান আলভারেজের পার্সোনাল টার্মসে যদি এগ্রি করানো যায়, এরপরে তারা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে গিয়ে তারা আলোচনা করবে। কিন্তু ঘটনাটা হচ্ছে এটা যে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনার কাছে তাদের প্লেয়ার বেচতে চায় না। এখন বার্সেলোনা বাদে তারা যে কোনো কাউকেই তারা প্লেয়ার বেচবে, বাট শুধু বার্সেলোনা, তারা বার্সেলোনাকে বেচবে না। অ্যান্ড তারা তাদের যে নতুন মালিকানা, এই মালিকানার তাদের তাদের হচ্ছে তারা তারা রাইভেলকে তাদের প্লেয়ার বেচবে না। তো এই কারণেই কিন্তু তারা বার্সেলোনাকে হুলিয়ান আলভারেজের জন্য কোনো কথা বলতে বা শুনতে চাচ্ছে না। তো যদি বার্সেলোনা পার্সোনাল টার্মসে এগ্রিমেন্ট করতে পারে, যেমন আমরা বার্সেলোনার সাথে দেখছি যে তারা পার্সোনাল টার্মসে এগ্রিমেন্ট করে ফেলেছে, এবং এই কারণে এখন ইন্টার মিলানের সাথে কথা চলতেছে এবং নেগোসিয়েশন চলবে। সো অ্যাটলেটিকো মাদ্রিদের সাথেও এটা তো পরে কথা বলবে, বাট আপাতত পার্সোনাল টার্মসের এগ্রিমেন্টটা করার চেষ্টা করতেছে। আর এছাড়াও আরেকটা প্লেয়ার আছে যে ভিক্টর মুনিয়স, আহ, তার সাথেও কথা চলতেছে, এবং দেখা যাক এই ট্রান্সফারটা হয় কিনা। এছাড়াও আরেকটা প্লেয়ার আছে যেটা আহ, হ্যাঁ, ওর সাথে যদিও ও রিয়াল মাদ্রিদের সাথে একটা লিঙ্ক আপ ওর আছে, ওর লিঙ্ক রিয়াল মাদ্রিদের সাথেও তাদের কথা চলতেছে, এবং খুবই ট্যালেন্টেড একটা লেফট উইঙ্গার হতে পারে। এবং রাশফোর্ডকে যেহেতু আমার মনে হচ্ছে যে যদিও বার্সেলোনা, আমার আমার কাছে মনে হয় যে রাশফোর্ডকে রাখা উচিত, যেহেতু ইউনাইটেড একটা বড় অ্যামাউন্ট অফ মানি চার্জ করতেছে, তারা 35 মিলিয়ন। তো 35 মিলিয়নে আপনার রাশফোর্ডকে হয়তো বা বার্সেলোনা রাখবে না, এবং এজ এ বার্সেলোনা ফ্যান আমিও চাই না যে 35 মিলিয়ন খরচ করে আমি রাশফোর্ডকে আমার ক্লাবে রাখতে চাই না। তো এটাও একটা দেখা যাক বিষয় যে যদিও মনে হচ্ছে যে ভেরি ক্লোজ বার্সেলোনাতে ভিক্টর মুনিয়েজকে সাইন করতে তারা হয়তো বা পারবে, কারণ তার সাথে এজেন্টের সাথে পার্সোনাল টার্মস এর কথাবার্তা চলতেছে। এখন দেখা যাক তাকে এগ্রিমেন্টটা সাইন করাতে পারে কিনা। যদি পারে তাহলে হয়তো বা এটা বিগ ডিল, কারণ বার্সেলোনার ওই লেফট উইংটাতে ব্যাকআপ দরকার ছিল, যদিও রাফিনিয়া সেখানে আছে। তো দেখা যাক এটা একটা ট্রান্সফার বিষয় বার্সেলোনার জন্য। এবং বার্সেলোনার দেখেন এইসব সাইনিং তো হলো, বাট বার্সেলোনার যদি মেজর সাইনিং এর কথা বলি, তাহলে দেখেন যদি প্র্যাকটিক্যাল সাইনিং এর কথা চিন্তা করি আমরা, তাহলে কিন্তু বার্সেলোনার একটা স্ট্রাইকার দরকার। এবং ইন কেস অফ যদি আমরা চিন্তা করি যে আহ, তিনি আপনার আলভারেজের বিষয়টা কিন্তু খুবই কঠিন, যে
এটা হইতেও পারে যে যদি পার্সোনাল টার্মস এগ্রিমেন্ট হয়েও যায়, তাও কিন্তু 120 মিলিয়ন ইজ আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আপনাকে চিন্তা করতে হবে যে 120 মিলিয়ন তো আপনি সাইন করাবেন, হয়তো টাকা টাকা তো কত টাকা আপনার কোথায় কোথায় ম্যানেজ করবেন, বাট রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা এটা হচ্ছে বড় বিষয়। অন্য পাশ থেকে কিন্তু আমার লেভানডস্কি কিন্তু চলে যাবে। এটাই মনে হচ্ছে যে লেভানডস্কিকে ছেড়ে দিবে এবং এই তো বা এই সিজন সেল করে দেওয়া হবে, কারণ তাদের রাইটস তার আরেকটা বছরের কন্ট্রাক্ট আছে। তো আমার মনে হচ্ছে যে তাকে সেল করে দিবে এবং তার সেলের মাধ্যমে তার সেল থেকে যে টাকাটা আসবে ওটার থেকে বড় বিষয় হলো তার যে ওয়েজ গ্যাপটা খালি হয়ে যাবে, এটা হিউজ। এটা হিজ মোস্ট প্রবাবলি দ্য সেকেন্ড হাইস্ট আর্নার অফ দ্য ক্লাব। সো ওইখান থেকে একটা বড় অ্যামাউন্ট অফ টাকা আমার কাছে মনে হয় যে বার্সেলোনা সেভ করতে পারবে। এবং এছাড়াও আপনি যদি দেখেন শেজনি, শেজনিকে হয়তো বা রেখে দিবে, কারণ শেজনি ইজ আ ব্যাকআপ প্ল্যান অফ বার্সেলোনা, কারণ ইন কেস অফ অনেক কিছু হয়ে যেতে পারে। আর পেনিয়াকে আমার মনে হয় না যে তাকে এখন আনা উচিত, কারণ হি ইজ লিভিং ইজ লাইফ ইন হি ইজ লিভিং ইজ গুড লাইফ ইন এলচে। সো এলচে তো সে ভালো করতেছে, তো আমার মনে হয় না যে ইন কেস অফ আমাদের যদি গার্সিয়াকে যদি রেস্ট দিতে হয় আমরা শেজনিকে খেলাতে পারবো, কারণ শেজনির ওই এখন ওই লেজটা বাকি আছে যে সে এখনো খেলতে পারবে। সো হেয়ার এন্ড দেয়ার যদি খুব বেশি রিস্ক, যদি ইনজুরি না হয়েছে তাহলে হয়তোবা আহ শেজনি ২, ৪টা, ৫টা ম্যাচে খেলে দিতে পারবে, একটা সমস্যা না। তো কিন্তু তেরেস তেগেনকে আমার হয় সেল করে দেওয়া উচিত, এবং সেল করে না দিলেও তার কন্ট্রাক্ট টার্মিনেট করে হোক বা যেমনি হোক তাকে আমার মনে হয় যে ছেড়ে দেওয়া উচিত, কারণ নো নো ডাউট উইথ দ্য টেরেস তেগেন সে যে এই ক্লাবের জন্য যা করে গেছে ইটস হিউজ। তার একটা বড় স্প্যাম অফ টাইম সে বার্সেলোনাকে সার্ভ করে গেছে। বাট প্রত্যেকটা মানুষেরই একটা শেষ থাকে, একটা গন্তব্য কিন্তু সে পৌঁছাতে পারে, এরপরে তো আর তার গন্তব্যের রাস্তাটা শেষ হয়ে যায়। তো রাস্তাটা হয়তো বা আমার মনে হয় তের স্টেগেনের জন্য বার্সেলোনায় শেষ হয়ে গেছে। বাট আই এম উইশিং হিম আ ভেরি গুড লাক ইন এনি আদার ক্লাবস। তাকে এখনো এখনো হয়তো বা অনেক বড় বড় ক্লাব বা আমার মনে হয় ইগডক সেরকম টপ 5 লিগে সে অনেক ভালো করতে পারবে। তো ডোন্ট সো মনে করি যে তের স্টেগেনকে ছেড়ে দিলে এটা খুব খারাপ একটা ডিসিশন হবে না, এটা একটা ভালো ডিসিশন হবে বলে আমি মনে করি। সো ওইখান থেকেও একটা বড় ওয়েজ গ্যাপ তারা বার্সেলোনা পে করতে পারবে। তো সেইখান থেকে হয়তো বা আরো কিছু আহ রেজিস্ট্রেশনের জন্য প্লেয়ার আনতে আসতে পারে। তো বার্সেলোনা যদি টার্গেট বলি, স্ট্রাইকার টার্গেট মানে প্র্যাকটিক্যাল স্ট্রাইকার টার্গেট কারা হইতে পারে, সেটা হচ্ছে আপনার ওসিমেন হতে পারে। ওসিমেন ইজ এ গুড টার্গেট যদি বার্সেলোনা চায় যে ওসিমেনের জন্য যাবে। তো আমার মনে হয় আলভারেজের ওই দিবা স্বপ্নের যে বিষয়টা, আমার মনে হয় এটা স্বপ্নের মধ্যেই থেকে যাবে। দিন শেষে দেখবেন যে বার্সেলোনা ওটা পুল করতে পারবে না। বাট যদি আমি স্ট্রাইকার দিতে আমি চাই যে আমি একটু বড় স্ট্রাইকার আনবো বা ভালো স্ট্রাইকার আনবো, তাহলে আমার মনে হয় যে উই শুড গো ফর ভিক্টর ওসিমেন। ওসিমেনের স্যালারিটাও অত বেশি না, হয়তো বা একটু ইনক্রিজ হলে, বাট সেটা হয়তো বা এই যে টের স্টেগেন এবং লেভানডস্কির যে গ্যাপটা সেটা দিয়ে হয়তো পূরণ আছে। দেখেন আবার কিন্তু আমার ফেরান টোরেসকেও আমার ছেড়ে দিতে হবে এবং সেল করে দিতে হবে। এনিথিং অ্যাবাউট 40 মিলিয়ন আমার মনে করে যে আপনার ফেরান টোরেসকে ছেড়ে দেওয়া উচিত। কারণ ফেরান টোরেসের কিন্তু আমার বার্সেলোনায় খেলে বলে তার ওই প্রেশারটা থাকে একটা সময় যে তাকে গোল করতে হবে, করতে হবে, পারতেছে না। বাট এটা এই প্লেয়ারটা কিন্তু অলরেডি একটা 20 জিএ বা 20-20 প্লাস জিএ তারা কিন্তু অলরেডি লা লিগায় আছে। তো সে লা লিগায় গোল করে, চ্যাম্পিয়ন্স লিগে গোল করে, এবং ক্রাইসিস মোমেন্টে বার্সেলোনার জন্য কিন্তু সে গোল করে যাচ্ছে। সো তার কিন্তু এই সংখ্যাটা আরো বাড়ানো সম্ভব যদি সে কিন্তু আরেকটু ফ্রি মাইন্ডে খেলতে পারে, আরেকটু এমন ক্লাবে খেলতে পারে যেখানে তার ওই প্রেশারটা কম নিতে হচ্ছে। সো সেখানে সে ভালো করবে। সো এনিথিং অ্যাবাউট 40-42-45 মিলিয়ন আমি মনে করি থেকে সেল করে দেওয়া উচিত, এবং সেখান থেকে কিছুটা টাকা, কিছুটা টাকা এবং কিছুটা ওয়েজ গ্যাপ খালি হবে। তো এরকম করে বার্সেলোনা আগে এখন সেল করতে হবে এবং প্লেয়ারও আনতে হবে। এছাড়াও আমার মনে হয় যে কাসাডোকে অনেকে বলছে সেল করে দেওয়ার জন্য, বাট আমি মনে করি যে তাকে সেল করে দিতে পারে বিকজ অফ ওই জায়গাটাতে বেশ কিছুটা ডেনসিটি এখানে বেশি আছে ডিফেন্সিভ মিডফিল্ডে। কারণ আমার হচ্ছে আপনার কাছে যদি ইরিক গার্সিয়া আছে, সেখানে আপনি ইরিক গার্সিয়াকে ফেলাতে পারেন। আপনার কাছে পেদ্রি এবং ফ্রেঙ্কি ডিং আছে, আপনার কাছে আবার মার্ক বার্নাল আছে। তো আমার কাছে মনে হয় প্লেন্টি ব্যাকআপস আমাদের কাছে আছে। বাট হ্যাঁ, তো সেল করে দিতে পারে। সেখানে 25-35 এরকম কিছু হলে আমি মনে করি যে সেল করে দিতে পারে। তো এই ছিল মোটামুটি বার্সেলোনাকে রিবিল্ড করতে হয়। তো এই একটা জায়গাতে বার্সেলোনা চেঞ্জেস করতে পারে এবং সেল করতে পারে, এবং সেখান থেকে কিছুটা মানি জেনারেট করে এবং সেখান থেকে প্লেয়ার আবার কিনতে পারে। পোটেনশিয়ালি আমার কাছে মনে হয় ৩টা পজিশনে প্লেয়ার দরকার আমাদের। একটা হচ্ছে ডিফেন্সে, সেখানে হয়তোবা আপনার বাস্তনি আসলে হয়তোবা সেটা সর্ট আউট হবে। এবং আমার কাছে মনে হয় আমার লেফট ব্যাকে কানসেলোকে পার্মানেন্ট করা উচিত, এবং সেজন্য 15 মিলিয়ন আমার মনে হয় দেওয়া উচিত, যদি শেষ পর্যন্ত যদি কন্ট্রাক্ট টার্মিনেট না হয়।
ক্যান্সেলর। তো সেখান থেকে আমার মনে হয় ক্যান্সেলরকে রাখা উচিত এবং এরপরে যদি আমি চিন্তা করি লেফট উইং এ ভিক্টর মুনিয়েজকে যদি আনতে পারে, দুইবার ক্রিয়েট দিয়ে যদি আপনার রাশফোর্ডকে রাখতে না পারি, তো রাশফোর্ডকে রাখতে না পারলে আমি মনে করি যে ভিক্টর মুনিয়েজকে আনা উচিত এবং এর একটা রিপ্লেসমেন্ট হবে। বাট যদি আমি করি একবারে বাই ইমার্জেন্সি বাই, সেটা হচ্ছে আমার স্ট্রাইকার লাগবে, সেজন্য আপনি আসলানিকে আনেন বা আপনি ভিক্টর ওসিমেনকে আনেন বা আপনি যদি হাভারেজকে পুল পুল করতে পারেন, যদিও আমার কাছে এটা এখনো অসম্ভব মনে হচ্ছে, বাট দেখা যাক কি হয়। বাট এছাড়াও কিন্তু হামজা নামে একটা প্লেয়ার কিন্তু আমরা গত এই সিজনের সামারে কিন্তু আমরা কিনেছিলাম, কিনেছিলাম এবং আমাকে তাকে কিন্তু অলরেডি সেটা ইনজুরিতে আছে। বাট আমার মনে হয় নেক্সট সিজনে সে হয়তো বা কিছু মিনিটস পাবে হয়তো বা, কারণ তাকে তো ওইভাবেই কন্ট্রাক্ট করে আনা হয়েছিল যে সে কিছু মিনিট পর সিজনে পাবে। তো দেখা যাক এই পুরো সময়টাতে কি রকম যায় বার্সেলোনা, দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের ভিডিও, খুব ছোট ভিডিও হতে পারে বাট খুব বেশি ইনফরমেটিভ ভিডিও নাও হইতে পারে, বাট বার্সেলোনার একটা রিবিল্ড এবং টুকটাক নিউজ নিয়ে আজকে ভিডিওটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।